দ্বিতীয় ভিডিও পার্ট 2 শুরু হতে চলেছে। আচ্ছা, আগের দিনে কিছু প্রশ্ন আমরা আলোচনা করে নিই। আগের দিনে যেটা করেছি সেখান থেকে কিছু প্রশ্ন, যেমন প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলছে 30 600 এর কত পার্সেন্ট। আচ্ছা দেখো, 30 আর 600 পরে এর সংখ্যাটি আছে, না এর সংখ্যাটি 600 সঙ্গে যুক্ত আছে, এই যে। তো এর কথাটি 600 সঙ্গে যুক্ত আছে। 30 600 এর কত শতাংশ? প্রথম প্রশ্নটি হলো 30 600 এর কত শতাংশ। তো আমাকে দেখতে হবে দুটি সংখ্যার মধ্যে এর কথাটি কার সঙ্গে যুক্ত। এর কথাটি 600 সঙ্গে যুক্ত হয়েছে, তার জন্য আমাকে কী করতে হবে, এই ক্ষেত্রে আমাকে 600 একটা ভগ্নাংশ নিতে হবে। সেই ভগ্নাংশের হরে থাকবে 600 এবং লবে থাকবে 30, এবং এই যে ভগ্নাংশ পেলাম এই ভগ্নাংশ 100 দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাব শতাংশ। আমাদের যে নির্ণীয় শতাংশ সেটা আমরা পেয়ে যাব। দেখো, দুটো শূন্য কাটে, অর্থাৎ 6 5 30 সমান 30 5%। 5% হলো এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 160-এর কত পার্সেন্ট 25-এর সঙ্গে সমান। 160-এর কত পার্সেন্ট 25-এর সঙ্গে সমান। এই প্রশ্নটি আগের মতোই, শুধু ভাষাটি একটু ঘুরিয়ে দেওয়া আছে। ভাষাটি কী আছে যে 25 160-এর কত পার্সেন্ট, যেটা আমরা বলতে পারবো। তখন এইখানে এর কথাটি 25-এর পরে আছে, তাহলে না, এইখানে 25-এর সঙ্গে সমান। এখানে দেখো 160-এর কত পার্সেন্ট চেয়েছে আমার। তো 25 হচ্ছে 160-এর কত পার্সেন্ট, তাহলে 160-এর কত পার্সেন্ট, তাই না? এই যে 160-এর কত পার্সেন্ট, তাহলে আমাকে নিতে হবে হরে 160 আর 25 নিতে হবে লবে ইন্টু 100। তাহলে দেখো 0 0 কাটে, তাহলে হয়ে যাচ্ছে আমার 250/16%। তো এই 250/16কে আমরা ভেঙে নিই 125/8 করে, 2 দিয়ে কাটলাম 125/8%। এবার দেখো 8 125, তাহলে 8 একে 8, 4 5, 8 5 40, ভাগশেষ থাকলো 5, অর্থাৎ 15.5%। ঠিক আছে, 15.5%। পরের কোশ্চেন হচ্ছে 225 কেজি চাল থেকে 75 কেজি তুলে নিলে কত পার্সেন্ট চাল অবশিষ্ট থাকবে। 225 কেজি চাল থেকে 75 কেজি চাল যদি তুলে নিই, তাহলে অবশিষ্ট কত থাকে? দেখো, অবশিষ্ট থাকে 225 - 75, অর্থাৎ 150। তাহলে অবশিষ্ট আছে 150, ছিল কত? 225। তাহলে আমাদের কোশ্চেনটা কী হয়ে গেল? কোশ্চেনটা হয়ে গেল আমাদের 150 225 এর কত পার্সেন্ট, তাই না? তাহলে 225 এর, তাহলে আমাদের এই ভগ্নাংশতে 225 হবে হরে 225, আর 150 হচ্ছে লবে ইন্টু 100। কারণ আমাদের অবশিষ্ট চেয়েছে, এখানে যে অবশিষ্ট চেয়েছে, অবশিষ্ট আমাদেরকে নিতে হবে 150, আর প্রথমে কত পরিমাণ ছিল? 225, সেই জন্য 225 বসলো হরে, এবং লবে 150। তাহলে দেখো এখানে 25 দিয়ে কাটি, 25 6 150, আর 25 9 125, অর্থাৎ দেখো 2 আবার 3 দিয়ে কাটলে 2 আর 3, তাহলে আমরা বলতে পারি 200/3, অর্থাৎ 66.2%। এই কোশ্চেনটা একটু অন্যরকম, ভালো কোশ্চেন। দেখো, 90 সেন্টিমিটার 4.5 মিটার, অর্থাৎ 4.5 মিটারের কত পার্সেন্ট। 90 সেন্টিমিটার 4.5 মিটারের কত পার্সেন্ট। কিন্তু এখানে ডাইরেক্ট করলে হবে না, আমাদের এখানে সেন্টিমিটার একক দেওয়া আছে, আর এখানে আমাদের মিটার একক দেওয়া আছে। তাহলে তুলনা করতে গেলে আমাদেরকে দুটো একক সমান করতে হবে। দুটো একক সমান কীভাবে করতে পারি? হয় আমরা সেন্টিমিটারকে মিটার করি, অথবা মিটারকে সেন্টিমিটার করি। তাহলে দেখো, আমরা মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসছি। 4.5 অর্থাৎ 4.5 মিটার সমান কত? সমান হচ্ছে, মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে আমরা সবাই জানি 100 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 4.5 ইন্টু 100 সেন্টিমিটার সমান 450 সেন্টিমিটার। এই 450 সেন্টিমিটার এর 90 কত শতাংশ? তাহলে দেখো, 90 আর 450 সেন্টিমিটার এর
তাহলে 450 নিই হরে এবং লবে 90, 100 দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো আমার আসে 9 5 দিয়ে কাটবে, 100/5% মানে কত? 20%। এখানে দেখো আর একটা এরকম এককের পরিবর্তনের অঙ্ক আছে। 15 সেকেন্ডকে 1 ঘন্টার পার্সেন্টেজ রূপে প্রকাশ করলে কত হয়? 15 সেকেন্ডকে 1 ঘন্টার পার্সেন্টেজ, এই যে 1 ঘন্টা এর পার্সেন্টেজ নিতে হবে 15 সেকেন্ডকে। তো 1 ঘন্টা মানে আমরা জানি, একইভাবে আমরা কি করব, আমরা ঘন্টাকে সেকেন্ড করে নেব। 1 ঘন্টা সমান কত? 60 মিনিট ইন্টু 1 মিনিটে 60 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে দেখো 15 সেকেন্ড আর কার ভগ্নাংশ নিচ্ছে আমরা? 1 ঘন্টার। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড ইন্টু 100। তাহলে দুটো শূন্য কাটে, 15/36 অর্থাৎ 3 5 15, 3 12 36 সমান দেখো 5/12%। এই কোশ্চেনটা বলছে সুমনবাবু তার বেতনের 26.23% শিক্ষা খাতে খরচ করেন, তবে শিক্ষা খাতে কত টাকা খরচ করেন, এখানে পার্সেন্টেজ হবে না, এটা কত টাকা খরচ করেন যদি তার বেতন 15,000 টাকা হয়। তাহলে দেখো সুমনবাবুর বেতন কত? 15,000 টাকা। আর তিনি খরচ কত করছেন? খরচ করছেন প্রতি 100-তে 26.23। এই যে পার্সেন্টেজ কথাটা আছে, তার মানে আমরা জানি প্রতি 100-তে 26.23 টাকা তিনি খরচা করেন। তাহলে দেখো এইটাকে আমরা ভেঙে নিই, ভগ্নাংশ আকারে সরল করে নিতে পারি। 26 3 78 আর 2 80, 80/3 আর 100 জন্য ইন্টু 1/100। তাহলে দেখো কি আসে? 8/30, 8/30, 8/30 অর্থাৎ 4/15। অর্থাৎ আমি বলতে পারি এই যে এইখানে দেখো 100 টাকার মধ্যে 26.23 টাকা শিক্ষা খাতায় তিনি যদি খরচ করেন, তাহলে আমরা বলতে পারি একইভাবে এটাই তো এখানে এসেছে, তাহলে আমরা বলতে পারি 15 টাকা, প্রতি 15 টাকাতে তিনি 4 টাকা শিক্ষা খাতে খরচা করেন। তাহলে প্রতি 15 টাকাতে, আচ্ছা বেতন, তাহলে মূল বেতন কত? 15 টাকা। শিক্ষা খাতে খরচ কত করেন? 4 টাকা। অর্থাৎ আনুপাতিক খরচ কত হয়? আনুপাতিক খরচ হয় 4/15 টাকা। আর আমাদের চেয়েছে কত টাকা তিনি খরচা করেন। তাহলে আনুপাতিক এই যে তার বেতন, সেই বেতনকে এই আনুপাতিক যে আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করতে হবে। তো 4/15 দিয়ে গুণ করলে আমাদের বেরিয়ে আসবে, কারণ 15 টাকাতে তিনি 4 টাকা খরচা করেন, 15,000 টাকাতে কত খরচা করবেন। তাহলে দেখো 15,000 টাকায় তিনি খরচা করবেন 4,000 টাকা। এটাও অনেকটা একই রকম। একটি গ্রামের জনসংখ্যা 700, যদি জনসংখ্যা 14.27% হারে বৃদ্ধি পায়, তবে 1 বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা বৃদ্ধির হার কি? বৃদ্ধির হার পার্সেন্টেজে দেখতে গেলে 14.27%। আচ্ছা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম 14.27% কোন ভগ্নাংশের সঙ্গে সমান। যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে যে 1/7 হলো সেই ভগ্নাংশ যাকে পার্সেন্টেজ অর্থাৎ শতকরায় পরিণত করলে হয় 14.27%। অর্থাৎ প্রতি 100-তে, প্রতি 100 জনসংখ্যায় 14.27 জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি 100 জনসংখ্যায় বৃদ্ধি কত হয়? 14.27, বা এখান থেকে বলতে পারি প্রতি 7 বৃদ্ধি 1। কারণ দেখো এখানে পার্সেন্টেজ তুললে কত আসে? নিচে 100 আর ওপরে 14.27। তাহলে দেখো 100-তে যদি 14.27 বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি এটাই তো এর সঙ্গে সমান, 14.27কে তো 1-এর সাথে সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি প্রতি 7-এ 1 বৃদ্ধি পায়। এখানে দেখো হরে 100 আছে, এখানে হরে 7 আছে, আর এখানে লবে 14.27 আছে, এখানে 1 আছে। অর্থাৎ 100-তে যদি 14.27 বৃদ্ধি পায়, তাহলে 7-এ 1 বৃদ্ধি পাবে, এইটা আমরা বলতে পারি। তো 7-এ যদি 1 বৃদ্ধি পায়, ছিল কত জনসংখ্যা? 7। 1 যদি বৃদ্ধি পায়, 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 8। অর্থাৎ বর্তমান জনসংখ্যা কত? 8। আর আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে 1 বছর পরের জনসংখ্যা, অর্থাৎ বৃদ্ধির পর জনসংখ্যা। তাহলে বৃদ্ধির আগে জনসংখ্যা কত ছিল? এইটা হচ্ছে বৃদ্ধির আগে,
আর এইটা কখন? বৃদ্ধির পর। তো এই যে আনুপাতিক ভাগটা, এই আনুপাতিক ভাগ হার পেলাম, এর সঙ্গে যদি আমি গুণ করে দিই মূল জনসংখ্যা কত, সেটা 700, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি বর্তমান জনসংখ্যা। সেটা কত হবে? 7,100 অর্থাৎ 800। তাহলে জনসংখ্যা 1 বছর পর কত হবে? 800। এটাই অ্যান্সার। দেখো, 1 বছর আগে একটি ঘোড়ার মূল্য ছিল 4 লক্ষ টাকা। 1 বছরে 25% মূল্য বৃদ্ধি হলে ঘোড়ার মূল্য কত? তো 25% মূল্য বৃদ্ধি আমরা বলতে পারি 25% সমান 1/4। অর্থাৎ 100-তে 4 বৃদ্ধি হলে, 100-তে 4 বৃদ্ধি, 100-তে 25 যদি বৃদ্ধি হয় তাহলে আমরা বলতে পারি 4-এ 1 বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ 100-তে যদি 25 বৃদ্ধি হয় তাহলে এটা হচ্ছে 4-এ 1 বৃদ্ধি। আর আমার চেয়েছি কি? ঘোড়ার মূল্য 1 বছর পর। তাহলে দেখো, 4 মূল্য ছিল 1 বছর আগে, 1 বৃদ্ধি পেল, তাহলে কত হলো এখন মূল্য? এখন মূল্য হয়ে যাবে বর্তমানে 5। তাহলে আমরা হরে কি লিখবো? হরে লিখবো, হরে যেটা আসবে সেটা আমরা লিখবো পরিবর্তনের পর, এই পরিবর্তনের আগে। পরিবর্তনের আগে কত ছিল? 4 ছিল। পরিবর্তনের পর কত হলো? 4 সঙ্গে 1 যোগ হয়ে 5 হলো। অর্থাৎ এখন 5, এটা এখন, আর এটা আগে। এইটি সেই আনুপাতিক ভাগহার। এর সঙ্গে আমাদেরকে গুণ করতে হবে আগে মূল্য কত ছিল। পূর্বে মূল্য ছিল 4 লক্ষ। 4 × 1 লক্ষ। 4 লক্ষকে আমরা লিখতে পাই 4 × 1 লক্ষ, অর্থাৎ দেখো 4 কেটে গেল, 5 লক্ষ। এবার কি হয়ে গেল? 5 লক্ষ। অর্থাৎ বর্তমান সেই ঘোড়ার মূল্য হলো 5 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি জানছি এতক্ষণ? আমরা জানছি যে ভগ্নাংশের লবে কি হয়? লবে হয় পরিবর্তন আসে বা পরিবর্তনের পর। পরিবর্তনের পর, এটা আমাদের কোশ্চেনে যেমন দেওয়া থাকবে সেরকমভাবে করতে হবে। আর হরে কি আসবে? হরে আসবে যেটা পরিবর্তনের আগে। পরিবর্তনের আগে যেটা ছিল সেটা। এবার দেখো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর একটা নতুন টার্ম আনছি আমি। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কীরকম? মানে ধরো একটি সংখ্যাকে 10% বৃদ্ধি করা হলো, তাহলে আমরা বলতে পারি 100 ছিল সংখ্যাটি, 10 বাড়িয়ে 110 হয়ে গেল। এটা এখন, আর এটা আগে। তাহলে যদি আমি প্রশ্ন করি যে 100-কে কত দিয়ে গুণ করতে হবে যাতে কিনা 110 হয়, তাহলে আমরা কি বলবো? এই গুণফলটা যেটা আসবে, এই যে গুণফলটা, সেটাই হচ্ছে সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তো এইটা কী করে পাবো আমরা? এটা দেখো, ডান দিকে কোন সংখ্যা আছে? 110, আর বাঁ দিকে কী আছে? 100। তাহলে এই গুণফলটা কত হয়? কত দিয়ে গুণ করতে হবে? এই গুণ করতে হবে আমাকে ডান দিকে যে সংখ্যা ভাজিত বাঁ দিকের সংখ্যা, অর্থাৎ 110/100 দিয়ে গুণ করতে হবে, এবং সেটা হয়ে যাবে 1.1। তাহলে 100-কে যদি কোনো সংখ্যা 10% বৃদ্ধি পায়, বা কোনো জিনিস যদি 10% বৃদ্ধি পায়, তাহলে সেটি তার 1.1 গুণ হয়ে যাবে। একইভাবে যদি কোনো সংখ্যা 20% বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 1.2। 30% বৃদ্ধি পেলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 1.3। একইভাবে যদি 25% বৃদ্ধি পায়, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 1.25। এইভাবে চলতে থাকবে। যদি কোনো সংখ্যা 100% বৃদ্ধি পায়, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? কারণ সংখ্যাটি তখন দ্বিগুণ হয়ে যাবে। 100% বৃদ্ধি পাওয়া মানে যে সংখ্যা ছিল তার সঙ্গে সেই সংখ্যাটি যোগ হয়ে গেল, অর্থাৎ সংখ্যাটি দ্বিগুণ হয়ে গেল। সেক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে, দেখো 100% বৃদ্ধি পাওয়া মানে কি? আগে ছিল 100, এখন হয়ে গেছে 200, তাহলে কত মাল্টিপ্লাইং ফ্যাক্টর? 2। ঠিক আছে, তো এইটা নিয়ে একটা অঙ্ক করা যাক। কি আছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4। প্রথমটিকে 3% বৃদ্ধি করা হলো, দ্বিতীয়টিকে 4 বৃদ্ধি করলে অনুপাত হয় 3:4। আচ্ছা, এটা 3% হবে না, এটা ভুল আছে, এখানে এটা হবে 10%। প্রথমটিকে 10% বৃদ্ধি করা হলো, প্রথমটিকে 10% বাড়ানো হলো, দ্বিতীয়টিকে 4 বাড়ালে অনুপাত হয় 3:4। তাহলে আমি মনে করতে পারি প্রথম সংখ্যাটি ছিল 3 আর পরেরটি 4। দেখো, এবার প্রথম সংখ্যাটিকে 10% বাড়ালে সে সংখ্যাটি হয় কত?
10% বাড়ালে তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে ইন্টু 1.1। তাহলে দেখো এখন সংখ্যাটি কত হয়ে গেল 3 ইন্টু 1.1। কিন্তু আমাদের কোশ্চেনে দিয়েছে যে এই দ্বিতীয় সংখ্যাটিকে যখন 4 বাড়াচ্ছি তখনও অনুপাত 3:4ই 3:4ই আছে। তাহলে এই অনুপাতটা আমাকে রাখতে হবে, তাই না? আমাকে এই অনুপাতটা যদি রাখতে হয় তাহলে আমাকে এখানে লিখতে হবে 1 আর এখানে লিখতে হবে 4। কিন্তু এখানে 3 তো আছে আর এখানে 4 আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে একটি সংখ্যা গুণ আছে 1.1। তাহলে অনুপাতের মান যদি অপরিবর্তিত থাকে তাহলে আমাকে এই যে বাঁ দিকে অর্থাৎ পূর্বপদে যে 1.1 গুণ আছে এই 1.1টাকে আমাকে ডান দিকে গুণ করতে হবে। তবেই দেখো 1.1 আর এইদিকে 1.1 কেটে গেলে 3:4 পড়ে থাকে। তাহলে দেখো এই সংখ্যাটি 3 সংখ্যাটি 30% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি পেল। 1.1 মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে 10% বৃদ্ধি পেল। একইভাবে এই 4 সংখ্যাটিও 10% বৃদ্ধি পেল। তার মানে কি দুটো সংখ্যায় 10% বৃদ্ধি পেল, যার জন্য আমার অনুপাতটি একই আছে, আগের মতোই আছে। কিন্তু আমার কোশ্চেনে আছে যে দ্বিতীয় সংখ্যাটিকে আমরা 4 বাড়িয়েছি, সংখ্যাতে 4 বাড়িয়েছি, পার্সেন্টেজে বৃদ্ধি হয়েছে 10%, কিন্তু সেই সংখ্যাটি 4 বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় সংখ্যা যেটা ছিল, দ্বিতীয় সংখ্যা এর 10%ই 4-এর সঙ্গে সমান। কারণ এইখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি 10% বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যাতে সেটি 4 বৃদ্ধি পেয়েছে। মূল সংখ্যাটি 10% বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে 4 যোগ করলে 10% বৃদ্ধি এবং 4 যোগ একই হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় সংখ্যার 10% সমান 4। আর আমার বের করতে হবে দ্বিতীয় সংখ্যা তো দ্বিতীয় সংখ্যাটি কত, নিজের ওপর তো 100%। দ্বিতীয় সংখ্যাটি নিজের মতো তো 100%, অর্থাৎ দ্বিতীয় সংখ্যার 100% সমান হবে কত? দেখো 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 4কেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 40। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হলো 40। তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 40 হয় আর প্রথম আর দ্বিতীয় অনুপাত কত 4:3, মানে প্রথম আর দ্বিতীয় 3:4, তাহলে এখানে কত বসবে? যাতে 3:4 হয় এখানে বসবে 30 এবং 40 অনুপাত নিলে হয় 3:4। এটা তো গেল বৃদ্ধির আগে। কোশ্চেন অবশ্য আমার এটা চেয়েছে, এটা অ্যান্সার, কিন্তু এর সঙ্গে যদি বলি যে বৃদ্ধির আগে সংখ্যাগুলি কী ছিল 3:4, বৃদ্ধির পর সংখ্যাগুলি কি? বৃদ্ধির পর সংখ্যাটা কত হবে? দেখো প্রথম সংখ্যাটি 10% বেড়েছে, অর্থাৎ 30-এর 10% বাড়লে কত হয়? 30-এর 10% বাড়লে 30 ইন্টু 10/100 সমান 3। তাহলে 30-এর সঙ্গে 3 যোগ হলে 33 হয়। এবং দ্বিতীয় সংখ্যাটিতে দেওয়াই আছে 4 যোগ হয়েছে, অর্থাৎ 44। তাহলে পরবর্তী ক্ষেত্রে সংখ্যাগুলি কী হয়ে গেল? 33 এবং 44। আগে কত ছিল? 30 এবং 40। আচ্ছা, এক ব্যক্তির বেতন 1140 টাকা। 16.23% বেতন বৃদ্ধি হলে 16.23% বেতন বৃদ্ধি হলে তার বেতন কত হবে? তাহলে দেখো 16.23% বেতন বৃদ্ধি হয়েছে। 16.23% মানে কত? এটার সমতুল্য ভগ্নাংশ কত হবে? সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 1/6। অর্থাৎ 100তে যদি 16.23 বৃদ্ধি পায় তাহলে 6-এ বৃদ্ধি পাবে 1। আর আমার চেয়েছে কি? বেতন বৃদ্ধির পর বর্তমানে বেতন বা বেতন বৃদ্ধির পরে কত হবে মানে বেতন বৃদ্ধির পরে কত হবে। আচ্ছা দেখো, আগের বেতন যদি 6 টাকা হয়, এটা আগে, আর বর্তমানে বেতন 6-এর সঙ্গে 1 যোগ হয়ে কত? 7। তাহলে আনুপাতিক ভাগহারটি কত পেলাম আমরা? আগে বেতন ছিল 6, এখন 7 হয়েছে, কারণ আমার 7 যে মানে সংখ্যাটি সে তার তুল্য পরিমাণটা চেয়েছে, কারণ এটা বেতন বৃদ্ধির পর আমাকে চেয়েছে বেতন বৃদ্ধির পর ইন্টু যে বেতন ছিল প্রথমে সেটি কত? 1140 টাকা। অর্থাৎ বর্তমানে বেতন হবে 7/6 ইন্টু 1140। এটা কত? 6 একে 6, 6 9 54, 190, 7 9 63, 3, 7 একে 7 আর 6 13, 1330 টাকা। তাহলে বর্তমান বেতন কত হলো? 1330 টাকা। অ্যান্সার। এখানে দেখো একটু এক ধাপ এগিয়ে যায় কোশ্চেনটাতে। এখানে লিখেছে একটি সংখ্যাকে 12.5% কমালে সংখ্যাটি হয় 63। মূল সংখ্যাটি কত? দেখো 12.5% কমানো হলো,
12.5%-এর তুল্য ভগ্নাংশ কত হয়? 12.5%-এর তুল্য ভগ্নাংশ আগের ভিডিওতে দেখবে, লিস্ট করা আছে, ওখানে দেখে নিতে পারবে। 12.5%-এর তুল্য ভগ্নাংশ হচ্ছে 1/8। অর্থাৎ যে সংখ্যাটি 8 ছিল সেটি এখন 1 কমেছে, তাই না? এখানে কি লেখা আছে? কমেছে, কমালে অর্থাৎ এটি কমেছে। তো যে সংখ্যাটি 8 ছিল সেটি বর্তমানে কত হয়েছে? 8 থেকে 1 কমে 7 হয়েছে। আমরা কি চেয়েছে? মূল সংখ্যা। এবার দেখো, মূল সংখ্যাটা তো আমরা জানি না, সেটাই তো ধরতে হবে আমাকে। এখানে তো আগেরটাতে মূল সংখ্যা দেওয়া ছিল, এখানে কিন্তু মূল সংখ্যাটাই বের করতে হবে। তাহলে মূল সংখ্যাটি যদি আমরা ধরে নিই পি, তাহলে মূল সংখ্যাটি কমে গেছে কি হারে? 8 থেকে 7 হয়েছে এই অনুপাতে, 8:7 অনুপাতে কমেছে। তাহলে সেই সংখ্যাটি কমার পর কত হয়েছে? 63। তাহলে আমরা বলতে পারি মূল সংখ্যা পি সমান 63 × 8/7 সমান 7 9 63, 8 9 72। এই কি হলো মূল সংখ্যা। দেখো এখানে ক্রস চেক করে দেখে নাও যে 72, একে যদি আমি 12.5% কমাই, অর্থাৎ 8 থেকে 7 করে দিই 1 কমিয়ে, তাহলে কত হয়? 8 9 72, 7 9 63 আসছে। তো এই কি হলো আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এখানেও একই কোশ্চেন, কোন সংখ্যাকে 15% কমালে সংখ্যাটি হয় 25? কোন সংখ্যাকে? তাহলে 15% এর তুল্য ভগ্নাংশ কি হবে? 15% তুল্য ভগ্নাংশ হবে 15/100 সমান 3/20। অর্থাৎ যে সংখ্যাটি ছিল 20 সেই সংখ্যাটি 3 কমে গেল, এটি ছিল আর এটি কমলো, 3 কমলো। তাহলে দেখো যে সংখ্যাটি 20 ছিল সেটি 3 কমে কত হয়? 17। আর মূল সংখ্যাটি চেয়েছে আমার, কোন সংখ্যা মানে মূল সংখ্যা চেয়েছে, তো মূল সংখ্যাকে আমি ধরে নিই পি এটি 17/20, অর্থাৎ 20:17 অনুপাতে কমেছে, 20 থেকে 17 হয়েছে, কমে কত হয়েছে? 25। তাহলে মূল সংখ্যাটি কত হবে? মূল সংখ্যাটি হবে পি সমান 25 × 20/17, অর্থাৎ 500/17, 500/17। এটি ভগ্নাংশ পূর্ণ করলে কত হয়? অর্থাৎ 29 পূর্ণ 7-এর 17, 29 পূর্ণ 7-এর 17। তো এইটি হলো আমার মূল সংখ্যা, এটি সেই মূল সংখ্যা। একে যদি আমি 15% কমাই তবে আমার সংখ্যাটি হবে 25। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। এই কোশ্চেনে কি আছে? সৈকতের উচ্চতা ছিল আগে 110 সেন্টিমিটার, বর্তমানে উচ্চতা 120 সেন্টিমিটার, তার উচ্চতা কত % বেড়েছে? তাহলে আগে দেখে নিই উচ্চতা বেড়েছে কত। 120 হয়েছে, ছিল কত? 110। তাহলে আমার এই সৈকতের উচ্চতা বেড়েছে 10 সেন্টিমিটার। কততে বেড়েছে? ছিল কত? 110। তাহলে আমাদের যে ভগ্নাংশ নিতে হয় সেটা সবসময় মূল সংখ্যাকে ধরে নিতে হবে। তাহলে দেখো 110 ছিল আর বৃদ্ধি পেয়েছে, আমার তো চেয়েছে বৃদ্ধি পাওয়াটা, তাহলে আমার 100 ছিল, 10 ছিল এবং এখন পড়ে আছে, এখন বৃদ্ধি পেয়েছে 10। তাহলে শতকরাতে কত হবে? × 100, অর্থাৎ 1/11। 1/11 × 100 করলে কত হয়? 9.1/11%, অর্থাৎ তার উচ্চতা 9.1/11% বৃদ্ধি পেয়েছে। এইটি শেষ কোশ্চেন আজকের। গত বছর গুড্ডু ও বাবলুর বেতন যথাক্রমে 10,000 টাকা ও 8,000 টাকা ছিল, 10,000 এবং 8,000 টাকা ছিল। এই বছর তাদের বেতন যথাক্রমে 12,000 টাকা এবং 10,000 টাকা। তাহলে গুড্ডুর বেতন আগে ছিল 10,000 টাকা, এখন 12,000 টাকা হয়েছে। বাবলুর বেতন আগে ছিল 8,000 টাকা, এখন 10,000 টাকা হয়েছে। তাহলে দেখো প্রত্যেকের, আমি যদি এখানে হিসাব করি, গুড্ডু লিখলাম আর এই দিকে লিখছি বাবলুর বেতনের হিসাব। ঠিক আছে, আগে ছিল কত? 10,000, এখন হয়েছে কত? 12,000। কত বৃদ্ধি পেল? 2,000 টাকা। আচ্ছা, তাহলে বৃদ্ধি শতাংশ কত বৃদ্ধি পেয়েছে? আমরা ছিল যেটা সেটার উপরে তো নিতে হবে বৃদ্ধিটা। তাহলে দেখো 2,000/10,000 × 100 সমান কত? 1/5। 2,000-কে 5 দিয়ে গুণ করলে 10,000 হয়, অর্থাৎ 20%। এই হিসাবটি দেখা যাক, বাবলু হিসাবটি কত হবে? ছিল কত? 8,000, বৃদ্ধি কত পেল?
বৃদ্ধি পেয়ে হয়েছে এখন 10,000, বৃদ্ধি পেয়েছে 2,000। তাহলে দেখো শতকরা হিসাবে কি করব, 8,000 বেতন ছিল, 2,000 বেতন বৃদ্ধি হয়েছে, তো বৃদ্ধি পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করলে হয় 1/4। 2,000কে 4 দিয়ে গুণ করলে 8,000 হবে, 100/4 অর্থাৎ 25%। তাহলে দেখো এর গুড্ডুর বেতন বৃদ্ধি পেল 20% আর বাবলুর 25%, তাহলে বেতন বৃদ্ধি অনুপাত কত, 20:25 অর্থাৎ 4:5। 5 দিয়ে কাটি তাহলে 4:5। এবার দেখো সেকেন্ড পার্ট বি। গুড্ডু কোনো মাসে 1,000 টাকা বোনাস পেলে সেই মাসে তার বেতন মূল বেতনের কত গুণ হবে। তাহলে দেখো গুড্ডু তার বেতন বোনাস পেয়েছে কত, 1,000 টাকা। আগে বেতন ছিল 10,000 কোনো মাসে, এবং একই মাসে সে পেয়েছে 1,000 টাকা বেশি। তাহলে কত বেতন হচ্ছে সেই মাসে তার, যে মাসে বেতন বোনাস পেয়েছে সেই মাসে বেতন তার কত, 11,000 টাকা। আর আগে কত ছিল, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যদি বেতন থাকে এবং এখন তার বেতন যদি 11,000 টাকা হয়, তাহলে বেতন কত বৃদ্ধি পেয়েছে, বেতন বৃদ্ধি পেয়েছে 11,000/10,000, এত গুণ। অর্থাৎ আগের থেকে তার বেতন এত গুণ হয়েছে। সেটা কত, সেটা হচ্ছে যাচ্ছে দেখো 11/10 অর্থাৎ 1.1 গুণ। এই যে 1.1 এটাই অ্যান্সার যদিও, কিন্তু এখানে দেখো এখানে 1.1টাকে আমরা বলতে পারি মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1.1। তাহলে 1.1 যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয় তাহলে বেতন বৃদ্ধি কত হলো, 10%। ঠিক আছে, অবশ্য এটা আমার প্রশ্নের অ্যান্সার, কিন্তু এটা আমি বের করে রাখলাম। তবে আজকে ভিডিও এখানেই শেষ করি। থ্যাংক ইউ।